হ্যালো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে। আজকে পর্যন্ত 4টা পরীক্ষা প্রায় শেষ, মেবি আমি যদি ভুল না করে থাকি। তোমাদের আগামী পরশুদিন অর্থাৎ আমাদের সোমবারে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আইসিটি। আমি জানি তোমরা অনেকে আইসিটি সাবজেক্টটিকে নিয়ে একটু ভয়ে আছো। আমরা যদিও এই আইসিটি সাবজেক্টটিকে অনেক সহজ করার জন্য, সুন্দর করার জন্য এবং ভালোভাবে বোঝানোর জন্য আমি সহ আমরা যারা এখানে আছি 10 মিনিট স্কুল তোমাদের অনেকভাবে হেল্প করছে। আজকে আবারও ঠিক শেষ মুহূর্তে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে তোমাদের এই প্রিপারেশনটুকু ঝালাই করে নেওয়ার জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও। আমরা অলরেডি জানি যে আমাদের আইসিটি পরীক্ষা আমাদের পরশুদিন, এবং সেই পরশুদিনের পরীক্ষায় আমরা কী কী পড়বো না এর আগেও তোমাদের বলে দিয়েছি। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব বিগত সালগুলোতে অর্থাৎ 2016 এবং 17তে কী প্রশ্ন এসেছে, এবং সেই প্রশ্নের আলোকে একটা অ্যানালাইসিস বেসিসে আমরা যেটা করব সেটা নিয়ে একটু আমরা কী পড়বো না এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তাছাড়া আমরা আরও যেটা করব সেটা হচ্ছে যে 2016 সালের সকল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আমার এখানে উত্তরগুলো আছে অলরেডি। তোমরা যারা একটু উত্তরগুলো দেখে নিতে চাও, তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে চাও, অথবা কোনো রকম কোনো প্রবলেমের উত্তর তোমরা যদি জানতে চাও, আমাদের সাথে জয়েন করো। তোমরা এই মুহূর্তে যারা এই 10 মিনিট স্কুলের সাথে আছো প্রত্যেকের ফ্রেন্ড যারা আছে সবাইকে জানিয়ে দাও, যাদের দেখতে পারে সবাই শেয়ার করতে পারে এবং শেয়ার করে তোমার কেয়ারিংটা তাদেরকে বুঝিয়ে দিতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছো। তোমরা যেটা করো সেটা হচ্ছে প্লিজ, আমরা এই ভিউয়ার যত বেশি সবাই দেখতে পাবে সবাই বেশি উপকৃত হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অলরেডি ট্যাগ করে দাও, সবাই শেয়ার করতে থাকো। ইনশাল্লাহ আমরা আজকে বুঝতে পারবো। আমরা আজকে প্রায় আমি এখানে যেটা করবো প্রায় 13টা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব, যে কোশ্চেনগুলো হচ্ছে বিগত 18-16 সালে ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে এসেছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকের ক্লাসটা যেটা আমরা 7টা থেকে 9টা পর্যন্ত 7টা থেকে 8টা পর্যন্ত যে ক্লাসটা যাব, সেই ক্লাসটাতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এবং সেকেন্ড হাফ 9টা থেকে 10টা সেখানে আমি তোমাদের অনেকগুলো জিনিস যেগুলো হচ্ছে প্রচলিত নিয়ম যেভাবে করো সেটা থেকে একটু যাতে সুন্দর করে সহজ করে বোঝা যায় সেই চেষ্টাই করব। সো চলো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা আমাদের আইসিটি সাবজেক্টটিকে সহজ করব, সুন্দর করব, ভালোভাবে পড়ব, এবং এই সাবজেক্টটা আসলে খুবই সহজ একটা সাবজেক্ট, অন্য সাবজেক্টের চেয়ে অনেক বেশি সহজ, কারণ তোমরা এই কাজগুলো প্রতিদিনই করে থাকো, প্রতিদিনই জানো, প্রতিদিনই বুঝো। একটু সুন্দর করে করার জন্য আমরা একটু ওয়েট করছি, আমাদের ভিউয়ার আরেকটু বাড়তে থাকুক ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেক ভিউয়ার চলে এসেছে, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস আজকে এখন শুরু করলাম। আমরা প্রথমেই ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সাধারণত একটু কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে 17 সালে যেগুলো এসেছে সেগুলো 18 সালের জন্য ইম্পর্টেন্ট না। তবে এবার একটা বিষয় উল্লেখযোগ্য বা একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এইবার কিন্তু সারা বাংলাদেশে একই কোশ্চেনে অর্থাৎ একটা সেম কোশ্চেনে পরীক্ষা হচ্ছে, এবং সেই সেম কোশ্চেনে পরীক্ষা হওয়ার কারণে কোনো বোর্ডকে তুমি অবহেলা করা যাবে না। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোতে একটু ঝালাই করে নিতে হবে। তোমরা অলরেডি যারা এসেছো এখানে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে তোমরা আলোচনা করো। আমরা যদি কোশ্চেন দেখি, আমরা বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ আজকে আমরা প্রথমে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, দেন চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 6, এইভাবে সেই চ্যাপ্টারগুলো থেকে কী কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। রেডি, শুরু করছি আমরা আমাদের আজকের প্রথম কোশ্চেন। ঢাকা বোর্ড 2016তে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে, তোমরা দেখো এখানে কী এসেছে। প্রথম কোশ্চেনটা ছিল, তোমরা একটু সিকিউটা পড়ে নাও, ক্রিয়েটিভ কোশ্চেনটা তোমরা একটু উদ্দীপকটা পড়ো। উদ্দীপকে সেখানে কী আছে, যে জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি করছে। তোমরা পড়তে পারছো, দেখো একটু পড়ে নাও সবাই, এবং সেখান থেকে দেখে নাও যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, অর্থাৎ গতবার যেটা এসেছে 2016তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দেখি, সেখানে কী ছিল, যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়াটাই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা এখানে কিন্তু তোমাদের জন্য অ্যান্সার রেডি করে নিয়ে এসেছি আজকে। আমরা এরপর দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম কী বলতে কী বুঝো। আমাদের সাধারণত জানি এই টাইপের কোশ্চেনের জন্য 2 মার্কের প্রশ্ন আসে। আমরা 2 মার্কের জন্য কী করব, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যেমন মনে করে বলতে বোঝায় এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে বোঝায় যার মাধ্যমে আমরা ব্যক্তি এবং ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারি আমরা এই আইসিটি ডিভাইস ইউজ করার মাধ্যমে। সেই জিনিসগুলো ভালো করে বলবো, এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা একটু আমাদের যে প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোর কিন্তু উদাহরণ তুমি দিতেই পারো। ওকে, দেন
উদ্দীপকে প্রবাস জীবনে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? প্রযুক্তিটা কি ছিল যে সেখানে কি এই বিভিন্ন কৃত্রিম গাড়ি চালানোর প্রশিক্ষণ শিখেছে, এই পরিবেশে সে বিভিন্ন পরিস্থিতি গাড়ি চালানো কৌশলপ্ত করে, জামানতার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান ডেটা এন্ট্রি কাজ নেয়, তার পাঠানো অর্থে গ্রামের বাড়িতে তার অর্ধভাগে ঘটতে দোতলাবাদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ। আমরা যেটা করতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কৃত্রিম বাস্তবতার কথা এখানে বলা হচ্ছে। তোমরা তাহলে যেটা করবা বইয়ের মধ্যে থেকে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো দেখা যায় সেই ভার্চুয়াল রিয়েলিটির টপিকটা কিন্তু খুব ভালো করে পড়ে নিবা। ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বিভিন্ন কাজে বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে মোটর কার ড্রাইভিংয়ে, তারপরে তোমার সেনাবাহিনীর প্রশিক্ষণে, এছাড়াও নানা কাজে, চিকিৎসা ক্ষেত্রে নানা কাজে এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই টপিকটির উপর একদম পুরোদস্তর অবশ্যই তুমি তোমার আইডিয়াটা ক্লিয়ার করে নিবা। আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যেটা হচ্ছে যেখানে বলেও দেওয়া আছে যে আমরা কি ভার্চুয়ালিটি কোথায় গাড়ি বা প্লেন চালানোতে, তারপরে সার্জারি বিদ্যা, বিশেষত বিভিন্ন ধরনের চিকিৎসা বিদ্যা যেটা আমরা ক্রায়ো সার্জারিতে বলি, সেখানেও কিন্তু কম্পিউটার টেকনোলজি কাজে লাগে। আমরা সেটাও একটু পড়বো আস্তে আস্তে করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির কী পরিমাণ কোথায় কোথায় কাজ আছে সেটা তোমাদের এখানে একদম রেডি করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো এবং সেখান থেকে তোমরা পড়ে নিবা। আমরা আস্তে আস্তে যাব, আজকে এখান থেকে তুমি দেখতে পারো এবং দেখে তুমি পড়ে নিতে পারো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তুমি যেন সুন্দরভাবে এখান থেকে পড়ে নিতে পারো, তার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি শেষ মুহূর্তে তোমাকে ছালাই করে দেওয়া হচ্ছে। আমরা আগেই বলেছিলাম আজকে এবারকে এইচএসসি পরীক্ষা যেটা হচ্ছে যে সারা ঢাকা শহর সহ ঢাকা সহ বাংলাদেশের সমস্ত বোর্ডগুলোতে একই এবং অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। যেহেতু এক এবং অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, তো আমরা আমাদের পার্শ্ববর্তী বোর্ড কুমিল্লা, সেখানে গতবার কি এসেছিল সেটা নিয়ে আমরা দেখতে পারি। সেখানে আমাদের কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারলো যে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এক শল্য চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তির বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো। এখন হচ্ছে এখান থেকে এটা আমরা দেখলাম উদ্দীপক। আসলে আজকের প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে একদম ধরিয়ে দেওয়া যে গতবার কী টাইপ কোশ্চেন এসেছে এবং এবারও কিন্তু সেম টাইপের কোশ্চেনই হবে। সো আমরা কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু আলোচনা করছি। অর্থাৎ তুমি প্রথম চ্যাপ্টার থেকে কী কী পড়বা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কী কী পড়বা এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যা এসেছিল আমরা জানি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু আমরা কোনোভাবে একটু দেখতে পারি, আমরা যদি বুঝে নিতে পারি এবং সেই টপিকগুলো যদি আমরা আয়ত্ত নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রায় মোর দেন 50% আমাদের প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যায়। সেই কারণেই কিন্তু আজকের এই বিশেষ প্রচেষ্টা। ওকে, আমাদের বিশেষ লাইভ ক্লাস অলরেডি তোমরা অনেকেই দেখতে পাচ্ছ। তোমরা প্লিজ যারা 10 মিনিট স্কুলের সাথে আছো তোমরা সবার সাথে এটা শেয়ার করে দাও। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম কোশ্চেনটা যেটা ছিল ন্যানো টেকনোলজি। ওকে, ন্যানো টেকনোলজি কি এবং ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। সেটা হচ্ছে যে জ্ঞান লাভ, আচ্ছা, ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি হাসান চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো, সেটা আমরা পড়ব। এবং উদ্দীপকে যে প্রযুক্তি হাসান জ্ঞান লাভে আনন্দ দিল সেই প্রযুক্তির কৃষি উন্নয়নের ভূমিকাটা কি? ফাইন, আমরা দেখতে পাচ্ছি ন্যানো টেকনোলজিটা কি, ন্যানো স্কেলে অর্থাৎ অতি ক্ষুদ্র পরিসরে ডিভাইস দিয়ে তা কাজ করার জন্য যে প্রযুক্তি সেটাই হচ্ছে সাধারণত ন্যানো টেকনোলজি। অর্থাৎ একদম ন্যানো, ক্ষুদ্র, মাইক্রো লেভেলে যেখানে নিয়ে কাজ করা হয় সেটাই কিন্তু ন্যানো টেকনোলজি। তোমরা এই ন্যানো টেকনোলজি টপিকটাও সেখানে চলে যাবা, ভালো করে ন্যানো টেকনোলজি কী, এটার ব্যবহার কী, এটার বর্তমান কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কী ধরনের ডিভাইস এখানে ইউজ করা হচ্ছে, সমগ্র বিষয়টুকু তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই পড়ে নিবে। এছাড়াও তারপরে যেটা হচ্ছে যে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি, যদি আমরা জানি সাধারণত যে আমরা ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি যেটা করতে পারি সেটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। সেটা হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্ট, আমাদের আইরিশ, আমাদের টোন, আমাদের এগুলো দেখে কিন্তু আমরা এই বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যে দেহের গঠন ও আচরণগত বিষয়ভিত করে অদ্বিতীয়ভাবে কোনো একটি ব্যক্তিকে শনাক্ত করা যায়। অর্থাৎ এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা ইউজ করছি, অলরেডি আমরা মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবাই কিন্তু ইতিমধ্যে খুব টপিক একটা মানে খুব জনপ্রিয় একটা টপিক ছিল যে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন পদ্ধতি। সেটা কি যে তোমার ফিঙ্গারপ্রিন্ট সাধারণত কারোর সাথে মিলবে না, তুমি একদম এটা একক অদ্বিতীয়, এর মাধ্যমে তোমাকে শনাক্ত করা যাবে। সো কোনো একটি ব্যক্তিকে যদি আমরা ইউনিকলি অদ্বিতীয়ভাবে আইডেন্টিফাই করতে চাই তাহলে কিন্তু অবশ্যই এই বায়োমেট্রিক পদ্ধতি লাগবে। এছাড়াও পরে যেটা পদ্ধতি ছিল সেটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডে যে পরের কোশ্চেন এসছে সেটা কি যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি শেষ করার পরে হাসানের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। আমরা জানি যে এক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যেখানে কোনো রকমের অপারেশন করার প্রয়োজন পড়ে না। সেটা কি? সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো মানে অত্যন্ত শীতল, সার্জারি মানে চিকিৎসা। অর্থাৎ
অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে যে পদ্ধতিতে চিকিৎসা করা হয়, অর্থাৎ বরফের চেয়েও নিম্ন তাপমাত্রা নিয়ে নেওয়া হয় যে পদ্ধতিতে চিকিৎসা করাটা হচ্ছে, সেটাই হচ্ছে তোমার কি ক্রায়োসার্জারি। আমরা সাধারণত দেখতে পাই যে কোনো একটা স্থান আমরা যদি অবশ করতে চাই, তাহলে খেলোয়াড়রা যখন কোনো ক্ষেত্রে ব্যথা পায়, ফুটবল খেলোয়াড়রা বা ক্রিকেট খেলোয়াড়, আমরা কিন্তু একটু স্প্রে করে দিই। স্প্রে কী করে ওই জায়গাটাকে খুব শীতল করে দেয়, এবং শীতল করে দিলে সাধারণত যেটা হয় যে একেবারেই তোমার ওই জায়গাটা অবশ হয়ে যায়। সো এই ক্রায়োসার্জারি পদ্ধতিতে একবার শীতল, একবার গরম, ঠান্ডা গরম, ঠান্ডা গরম করে করে আমরা দেহকোষের অভ্যন্তরে অথবা বাহ্যিক কোনো ক্ষেত্রে টিউমার, আঁচিল বা বড় ধরনের কোনো ছোটো ছোটো মানে ম্যালিগনেন্ট যে এগুলো আছে, এগুলো কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। ওকে, সো ক্রায়োসার্জারি হচ্ছে সেই চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে আমরা আমাদের কাজ করতে পারি। তোমরা ক্রায়োসার্জারি এই টপিকটি যদিও ঢাকা বোর্ড 2017-তে চলে এসেছে, তাই 18-তে অনেক ক্ষেত্রেই অনেকটুকু সম্ভাবনা না আসার, কিন্তু যেহেতু এবার অভিন্ন প্রশ্নপত্রে প্রশ্ন সবার একই প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, তাই এই টপিকটিকে অবহেলা করাটা না করাটাই বেটার। আমি এখানে তোমাদের জন্য রাখছি যাতে তোমরা এখান থেকেই পড়ে নিতে পারো, অর্থাৎ আজকে থেকে এখান থেকে তুমি তোমার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে যেতে পারো। এরপরে আমরা দেখতে পাই যে জেনেটিক্যালি এখানে চিকিৎসা কৃষক একটা উদ্দীপকের যে প্রযুক্তি হাসানে জ্ঞান লাভে আনন্দ দিল, সেই প্রযুক্তি কৃষি সম্পদ উন্নয়নে ভূমিকা, অর্থাৎ আমাদের এই বায়োমেট্রিক পদ্ধতি বলো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে পদ্ধতিগুলো আছে, সেটা কীভাবে কাজে লাগে সেটা একটু সুন্দর করে এখান থেকে তুমি দেখতে পারো যে এখানে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা কি, সেখানে কিভাবে কাজ করছে, আমাদের পাটের যে জিনোম রহস্য যেটা আবিষ্কার হলো সেখানে এটা কিভাবে কাজে লাগছে, অর্থাৎ টেকনোলজি কৃষিক্ষেত্রে কী কী ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কাজ করছে সেটা কিন্তু এখানে আলোচনা করব। আমরা অলরেডি চ্যাপ্টার 1 এর বেশ কিছু টপিক আলোচনা করে ফেললাম, এবং ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডে কী কী কোশ্চেন এসেছিলো সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করে ফেললাম চ্যাপ্টার 1 থেকে। আমরা ক্রায়োসার্জারি পড়লাম, বায়োমেট্রিক পড়লাম, ভার্চুয়াল রিয়েলিটির কথাও জানলাম। আমরা আরও এখান থেকে যে রোবোটিক্স এটাও একটু পড়ে নিতে পারো, ন্যানো টেকনোলজি এটা পড়ে নিতে পারো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকগুলোর উপর তুমি অবশ্যই সম্যক ধারণা রাখবা। এছাড়া আরেকটা যেটা করতে হবে যেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ কি বা বিশ্বগ্রাম কি, কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তি ইউজ করে সারা বিশ্বটাকে, সারা বিশ্বকে একটি হাতের মুঠে নিয়ে আসা। মনে হচ্ছে যে একটি গ্রামে যেমন সব মানুষ সবাইকে চিনে, তদ্রূপ আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষের সাথে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি, যেটা এই ধারণা থেকে কিন্তু আমাদের এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণাটি এসেছে। এবং বিশ্বগ্রাম ধারণাটিকে বাস্তবায়ন করতে গেলে কি কি কম্পোনেন্ট লাগবে, অর্থাৎ গ্লোবাল ভিলেজের আরও কী কী কম্পোনেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, সো আমরা চ্যাপ্টার 1 থেকে গ্লোবাল ভিলেজ, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা পড়বো। অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়বো। এছাড়াও আরও একটি টপিক কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে পড়বো, সেটা হচ্ছে প্রায়ই দেখা যাচ্ছে বর্তমানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন ক্রাইম, অর্থাৎ আমরা কম্পিউটার ব্যবহারে যে নৈতিকতার বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যাতে আমরা আমাদের ছেলেবেলাদের শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে যেন আমরা দেখতে পাই যে কি কি বিষয় আমরা ফলো করলে কম্পিউটারের মাধ্যমে বা যেটাকে বলে সাইবার ক্রাইম, সেগুলো থেকে দূরে থাকতে পারি। এই সাইবার ক্রাইম পড়তে যে সাইবার থেফট পড়তে পারো, প্লেজিয়ারিজম যেটা হচ্ছে বলা হচ্ছে যে অন্যের লেখা চুরি করে অন্যের কোনো কী বলে যে ব্যথা দিয়ে সৃষ্টি করা কোনো জিনিস নিজের বলে চালিয়ে দেওয়াটাইকে সাধারণত তোমার প্লেজিয়ারিজম বলে। সেই প্লেজিয়ারিজমটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখানে এবার রয়েছে। সো আমরা চ্যাপ্টার 1 খুব ভালো করে মোটামুটি ম্যাক্সিমাম টপিক দেখে যাব, ইনশাল্লাহ অনেক ভালো প্রিপারেশন হবে, এবং চ্যাপ্টার 2 থেকে সাধারণত একটি কোশ্চেন তোমাদের জন্য থাকবে। যদিও চেষ্টা করবা যে এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে লেখার জন্য, কারণ এই চ্যাপ্টারটি যেহেতু বর্ণনা নির্ভর চ্যাপ্টার, নাম্বার অনেক ক্ষেত্রেই সাধারণত একটু কম আসে, যেমনটা নাম্বার পাওয়া যায় চ্যাপ্টার 3, 4 এবং 5 অ্যান্সার করলে। সো বেস্ট অফ লাক। চ্যাপ্টার 1 তোমাদের অনেক ভালো প্রিপারেশন হবে। এখন আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে যদি আমরা দেখি, সাধারণত আমরা লাস্ট ইয়ারের কোশ্চেনটা যদি আলোচনা করি, লাস্ট ইয়ার ঢাকা বোর্ড 2016-তে যে কোশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা চিত্র, এরপর আরেকটা চিত্র, এরপরে আমাদের এখানে দেখো একটা চিত্র নাম্বার 3, অর্থাৎ এখানে 3টা জিনিস দেওয়া আছে। এটা একটা উদ্দীপক। তোমাদের এইবারের এই 2018 সালের কোশ্চেনেও এই ধরনের কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা টপোলজি দেওয়া আছে, এই টপোলজি, স্টার টপোলজি, তারপরে রিং টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, বিভিন্ন টপোলজি দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। এখন এখানে প্রশ্ন থাকবে যে রাউটার কি, তারপরে অর্থাৎ নেটওয়ার্কিং ডিভাইসগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে। গতবার 2016-তে যেহেতু রাউটার এসেছিল,
এবার তোমাদের জন্য হয়তো থাকতে পারে হাব কি, সুইচ কি, অর্থাৎ নেটওয়ার্কিং ডিভাইস, মডেম কি, মডেম কীভাবে কাজ করে, নেটওয়ার্কিং ডিভাইস কি, ওকে, এই জিনিসগুলো কাজ করে। অর্থাৎ কম্পিউটারে নেটওয়ার্কিং করতে গেলে সাধারণত যে ডিভাইসগুলো লাগে সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। সেগুলো কি কি? সুইচ, হাব, রাউটার, এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তারপরে কি থাকে আমাদের ব্রিজ থাকে, তারপরে তোমার রিপিটার থাকে। এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে পড়বা। এখান থেকে যেটা তুমি বেশি করে পড়বা, এই কোশ্চেনটা তো আমরা আলোচনা করবই, আরও যে জিনিসটা তুমি বেশি করে পড়বা সেটা হচ্ছে সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য। এটা খুব ভালো করে পড়তে হবে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক। মডেম কি কাজ করে, মডেম জিনিসটা কি, এবং এটার মধ্যে দিয়ে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা তুমি কিন্তু অবশ্যই পড়ে নিবা, তাহলে কিন্তু অবশ্যই এক মার্কস বা 2 মার্কস তুমি এখান থেকে পেয়ে যাবা। সো বেস্ট অফ লাক, এটা নিয়ে চিন্তা করো না। আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেনে। এখন দেখি আমাদের রাউটার কি। ওকে, রাউটার একটি বুদ্ধিমান নেটওয়ার্কিং ডিভাইস যা 2 বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করা সহ প্যাকেট পৌঁছানোর সবচেয়ে কম দূরত্বের পথকে ব্যবহার করে। রাউটার যেটা করে রুট তৈরি করে দেয়, অর্থাৎ তোমার মনে করো যে তোমার বাসায় তো রাউটার তোমরা দেখতেই পাচ্ছ, সারাদিন তোমরা ওয়াইফাই ইউজ করো। ওয়াইফাইয়ের জন্য কী করি আমরা, তার ছাড়া যদি অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে চাই আমরা তখন রাউটার ইউজ করি, এবং সেটা হয় কি যে সবচেয়ে কম দূরত্বের ডিভাইস যেখানে পাবে সেখানেই তোমার এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সো রাউটার পড়বা। তারপরে কি আসছে যে মোবাইল ফোনে একই সাথে কথা বলা যায় এবং শোনা যায়, ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছো এটা কোত্থেকে আসছে। এটা হচ্ছে একই সাথে কথা বলা যায়, অর্থাৎ ডাটা সেন্ড করা যায় এবং শোনাও যায়, অর্থাৎ ডাটা রিসিভ করা যায়। তাহলে একসাথে ডাটা পাঠানো যায়, রিসিভ করা যায়, কিসের প্রশ্ন ছিল? নিশ্চয়ই ডুপ্লেক্স, মানে হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের ব্যাপার চলে আসছে, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কাকে, এটা কি মনে রাখবা, ডাটা ট্রান্সমিশন মোড যখন পড়বা তখন দেখবা যে এটা আসলে কি বলছে, এটা কি ইউনিকাস্ট, ব্রডকাস্ট নাকি মাল্টিকাস্ট, নাকি হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, নাকি তোমার মনে করো সিমপ্লেক্স। বাট এটা যখন ডিফারেন্সিয়েট করবা একটা জিনিস খেয়াল রাখবা যে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য ডাটা ফ্লো, তথ্য প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কিন্তু 2 প্রকার, 3 প্রকার। সেটা কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। যে পদ্ধতিতে, এখন আমি 3টা পদ্ধতি একটু বলে দিচ্ছি, যে পদ্ধতিতে শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের দিকে ডাটা যায়, প্রেরক কখনো প্রাপককে ডাটা, প্রাপক কখনো প্রেরককে ডাটা পাঠাতে পারে না, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে যায়, রিসিভার থেকে সেন্ডারে আসতে পারে না, সেই পদ্ধতিটাই হচ্ছে তোমার কি সিমপ্লেক্স পদ্ধতি। তোমরা এটা জানো, যেমন মনে করো রেডিও টেলিভিশন, বা রেডিও টেলিভিশনে কি হয় যে কোনো একটা প্রোগ্রাম চলছে, তুমি কিন্তু কোনোভাবেই রেডিও টেলিভিশনের মাধ্যমে তোমার কোনো বার্তা কিন্তু তোমার ওই রেডিও টিভিতে যে প্রেজেন্টার আছে তাকে কিন্তু পৌঁছাতে পারো না। সো এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, এটা সিমপ্লেক্স। অলরেডি তুমি জানো হাফ ডুপ্লেক্স কি, ওয়াকি টকিতে কথা বলা, একবার মানে একসাথে কথা বলা যায় না, ওয়ান বাই ওয়ান, ওয়ান আফটার অ্যানাদার, একজনের পরে আরেকজন যে পদ্ধতিতে কথা বলে সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ওয়াকি টকি। দেন ফুল ডুপ্লেক্স কি ছিল? ফুল ডুপ্লেক্স ছিল হচ্ছে তোমার কি মোবাইল ফোনে কথা বলা, সেটা ফুল ডুপ্লেক্স। সো এখানে কি আসছে, মোবাইল ফোনে কথা বলা ও শোনা যায়, ব্যাখ্যা করো। তার মানে তোমাকে এখানে ফুল ডুপ্লেক্স পদ্ধতি সম্পর্কে কিন্তু তোমাকে বলা হচ্ছে। এটা ধরতে হবে তোমাকে যে আসলে ব্যাপারটা কি। মোবাইল ফোনে কথা বলা যায়, শোনা যায়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আসলে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হবে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বা তোমার মনে এই ফুল ডুপ্লেক্স এই পদ্ধতিটার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য রিসিভার, অর্থাৎ তোমার প্রাপক কয়টা, প্রেরক কয়টা, প্রেরক একটা, প্রাপক অনেকগুলো, সবাই গ্রহণ করতে পারছে কি পারছে না, নাকি একজন প্রেরক একজন প্রাপককে পাঠাতে পারছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আবার তোমার কি হয়, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আশা করি তুমি ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট অর্থাৎ এবং সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। তোমরা এবার ডাটা ট্রান্সমিশন মোড কিন্তু খুব ভালোভাবে পড়ে নিবা, অবশ্যই আসবে এখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেন আমরা আমাদের পরের 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। উদ্দীপক 2 নং চিত্রে, উদ্দীপকের 2 নং চিত্রে নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ করা হচ্ছে, ব্যাখ্যা করো। একটা খেয়াল করে দেখো 2 নং চিত্র কোনটা, এই যে 2 নং চিত্র, 2 নং চিত্রটা কোনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হাব আছে, এখানে হাব না থেকে সুইচও থাকতে পারে। হাব বা সুইচ ব্যবহার করে যে নেটওয়ার্কিংটা হয় সেটাই সাধারণত স্টার টপোলজি, রাইট? স্টার টপোলজি। সো এটা কি স্টার টপোলজি। তোমরা যেটা করবা, যদি এই ধরনের কোশ্চেন আসে যে কোন টপোলজি অনুসরণ করা হয়েছে, একদম বিন্দাস তুমি যেটা করবা সেটা হচ্ছে স্টার টপোলজি সম্পর্কে, স্টার টপোলজি কি, সুবিধা অসুবিধা সব এখানে বলে দিবা। 3 মার্কের যেহেতু কোশ্চেন, অন্তত এই ব্যাপারগুলো তুমি লিখলে অনেক ভালো মার্কস পাবা। এরপরে 1 নং ও 3 নং চিত্রের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক এবং কেন? 1 নং ও 3 নং, 1 নং আর 3 নংয়ের মধ্যে, অর্থাৎ এটা রিং টপোলজি, এটা হচ্ছে তোমার বাস টপোলজি, কোন অধিক সুবিধাজনক? ব্যাপারটা হচ্ছে আসলে এখান থেকে আর এই টপোলজি থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে যে সাধারণত কোনো প্লেস, যেমন একটি কম্পিউটার ল্যাব, কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের যদি ল্যাবে তুমি তোমার নেটওয়ার্কিং করতে চাও, ল্যাব
তাহলে যেটা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ল্যাবে সাধারণত বাস টপোলজি ইউজ করা হয় এবং সাধারণত একই বিল্ডিং একটি কলেজের অনেকগুলো তালা থাকতে পারে, সবগুলো ফ্লোরের সব কম্পিউটার যদি যে নেটওয়ার্কিং পদ্ধতি তুমি করবা সেটা হচ্ছে কিন্তু এই স্টার টপোলজি। এবং সাধারণত একই বিল্ডিংয়ের একই ফ্লোরে অবস্থিত সকল কম্পিউটারগুলো নিয়ে যে নেটওয়ার্কিং করে যে টপোলজি ইউজ করতে পারো সেটা হচ্ছে রিং টপোলজি। এখন তোমাকে যদি বলা হয় কোনটি অধিক উপযোগী, তুমি চিন্তা করবা যে আসলে কি কি এখানে জিনিস লিখবা। আমরা দেখতে পাচ্ছি যে এই টপোলজিতে বাস টপোলজিতে নতুন একটি কম্পিউটার যদি যোগ করো, মানে নতুন কম্পিউটার এখানে অ্যাড করো বা এখান থেকে একটা পুরাতন কম্পিউটার সরিয়ে নাও বা কোনো একটা কম্পিউটার প্রবলেম হয়, তাহলে কিন্তু বাস টপোলজি কোনো প্রবলেম হয় না, কিন্তু রিং টপোলজিতে কিন্তু একটা প্রবলেম হয়, রাইট? এই পদ্ধতিতে এক্সট্রা কোনো সফটওয়্যার ব্যবহার করা হয় না। এই পদ্ধতিতে কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করা হয় যে ডিরেকশনটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? তো এটা একটা প্রবলেম আছে। তারপরে যেটা হচ্ছে এই পদ্ধতিতে সাধারণত তোমার খুব কনভিনিয়েন্ট, অল্প তার লাগে, এটাতেও তার লাগে কিন্তু একটু প্রবলেম হয়, ওকে? এবং এই পদ্ধতিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সাধারণত সমস্ত সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। সো তুমি যদি কম্পেয়ার করতে পারো, দেখতে পারো যে তুমি কোন ক্ষেত্রে কম্পেয়ার করতে যাচ্ছ। তবে এই সকল বিবেচনার ক্ষেত্রে বাস টপোলজিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, বেশি সুবিধাজনক, এটা তুমি বলে দিতে পারো, ওকে? কোনো কোনো ক্ষেত্রে রিং টপোলজি আছে, তুমি যদি দেখাইতে পারো, তুমি যদি তোমার আলোচনার মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে বুঝাইতে পারো, এইটাই বেটার। তো এই ধরনের কোশ্চেনে তুমি এইভাবেই মার্কস পেয়ে যাবা। এরপরে আমাদের এখানে আরও একটি কোশ্চেন আসে, দেখো সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন কি রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যে দুই বা ততোধিক সেগমেন্টকে সংযুক্ত করা সব বিভিন্ন কাজ করে। অ্যান্সারটা এখানে দেওয়া আছে, তোমাদের দেখতে পারো। মোবাইল ফোনে কথা বলা যায়, আমরা একটু দেখতে পাই, সবাই দেখে নেই এখান থেকে। এটার অ্যান্সারটা এখানে সুন্দর করে রেডি করে দেওয়া আছে। স্যার তোমাদের জন্য সব পড়তে পারছি না, কারণ অনেকগুলো কোশ্চেন আমাকে আলোচনা করতে হবে। সো 1 ঘন্টার ক্লাসে সব কটা কোশ্চেন নিয়ে, অর্থাৎ ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডের বিগত সালের কোশ্চেনগুলো একদম অ্যান্সার সহ কিন্তু স্যার তোমাদের জন্য রেডি করে আনছে। সো আইসিটি সাবজেক্ট নিয়ে কোনো ভয় কিন্তু আর থাকবে না, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন দেখবো যে স্টার টপোলজি এবং বলা হয়েছে, এবং স্টার টপোলজি কি সুন্দর করে এখানে কিন্তু সব বলে দেওয়া আছে। তুমি এখান থেকেও পড়তে পারো, তোমার বই থেকেও পড়তে পারো। এবং এটি হচ্ছে তোমার মনে করো যে বাস টপোলজি রিং টপোলজির মধ্যে যে আলোচনাটা, সেটা হচ্ছে তোমার ওই যে বাস টপোলজি তথা অধিক সুবিধাজনক বলেই দেওয়া আছে। আমি বলে দিয়েছিলাম যে কোন টপোলজি সুবিধাজনক, তুমি ওই ব্যাপারগুলোকে মেনশন করে তুমি যদি বলতে পারো যে এটা সুবিধাজনক, বিন্দাস, তুমি অনেক ভালো মার্কস পেয়ে যাবা ইনশাল্লাহ। আমরা ঢাকা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016-তে চলে যাচ্ছে। এবার ঢাকা বোর্ডের কোশ্চেন তো সলভ করলাম, কুমিল্লা বোর্ডে কী আসছে দেখি, কারণ আমরা বললাম যে বোর্ড কোশ্চেন সলভ করতে আজকে এসেছি। আমরা একটি কলেজের এই চ্যাপ্টার 2 থেকে কিন্তু এখন কোশ্চেন সলভ করছি। আমরা আজকের ক্লাসটিতে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বিগত সালে কী কী কোশ্চেন এসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটি এসছে, একটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় 25টি নতুন কম্পিউটার দিয়ে একটি আইসিটি ল্যাব স্থাপনের ব্যবস্থা করলেন। ল্যাবটির নেটওয়ার্ক স্থাপনের জন্য নিচের চিত্র দুটি লক্ষ্য করো। ওকে, আমরা চিত্র দুটি লক্ষ্য করলাম, যেহেতু দেখতে পাচ্ছি যে দুটো চিত্র কী কী। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টার টপোলজি আছে একটা, বাস টপোলজি আছে, ফাইন। আমরা দেখলাম এখন আমাদের কী কী কোশ্চেন আছে এখানে। সুইচ কি, আমি তোমাদের বলেছিলাম সুইচ, হাব বা সুইচ যেখানে থাকে সেটা কিন্তু তোমার মনে করো কি স্টার টপোলজি। সুইচ একটা নেটওয়ার্কিং ডিভাইস, সেটা কি করে স্টার টপোলজিতে ইউজ করা হয়। এখানে ডাটা আসবে, সমস্ত কম্পিউটারগুলো এখানে কানেক্টেড থাকে, একটা কম্পিউটার থেকে ডাটা পড়া লাগে সুইচে আসবে, সুইচ নির্দিষ্ট ঠিকানা ডাটা পাঠিয়ে দিবে। ইন্টেলিজেন্ট হাব হচ্ছে সুইচ, অর্থাৎ সুইচ কিন্তু বুদ্ধিমান ব্যাপার, খেয়াল রাখবা। সুইচ নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে, যেটা হাব পারে না। সো খেয়াল রাখবা সুইচ কি। সুইচ হলো এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে এবং সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয়, এটা খেয়াল রাখবা। আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য যে কেবলটি ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। তুমি দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 2 এর মধ্যে এখানে কি আছে, আলোর গতির নিয়ে যেটা যায় সেটা কি, অবশ্যই অপটিক্যাল ফাইবার। সো অপটিক্যাল ফাইবার কি খুব ভালো করে তুমি পড়ে নেবা। অপটিক্যাল ফাইবার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়, অপটিক্যাল ফাইবারের সুবিধা, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে ডাটা পাস হয়, অর্থাৎ কি হয় যে আলোর গতিতে ডাটা পাস হয়, হাই ভোল্টেজ। অপটিক্যাল ফাইবারের মধ্যে যেটা হয়, হাই ভোল্টেজকে তোমার মনে করো একটা যন্ত্র থাকে যেটা করে দেয় এলইডি, লাইট ইমিটিং ডায়োড, সে কী করে দেয় তোমার আলোতে রূপান্তরিত করে দেয়। হাই ভোল্টেজকে আলোতে রূপান্তরিত করে পাঠায়। আবার ওই পাশে আরেকটা যন্ত্র থাকে যেটা হচ্ছে তোমার কী করে দেয়, ফটোডায়োড, সেটা আবার কী করে হাই ভোল্টেজকে তোমার মনে আলোকে আবার হাই ভোল্টেজে রূপান্তর করে দেয়। এই জিনিসটা খেয়াল রাখবা, তোমাদের বইয়ে কিন্তু এই জিনিসটা আছে। এর আগের ক্লাসে আমি একবার পড়িয়েছিলাম অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে ডাটা পাস হয়, একটা চিত্র আছে কিন্তু তোমাদের প্রত্যেকের বই কিন্তু চিত্রটা আছে, সেই চিত্র দেখে কিন্তু তোমরা অবশ্যই
বুঝে নিবা। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছি চিত্র 1 কোন টপোলজি ব্যাখ্যা করে আছে। এখন আর তোমাদের এটা নিয়ে কোনো আলোচনাই করা দরকার নেই, কারণ তোমরা সবাই অলরেডি জানো এখানে যখন সবগুলো কম্পিউটার কোনো একটি ডিভাইসের সাথে কানেক্টেড হয় সেটা ডেফিনেটলি স্টার টপোলজি দেখতে অনেকটা স্টারের মতো। সো স্টার টপোলজি সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে নেবা ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য অ্যান্সারগুলো এখানে দেখিয়ে দিচ্ছি নম্বর ওয়াইজ, সেটা কি কি হতে পারে তোমরা একটু দেখে নাও আস্তে আস্তে করে। সুইচ দেখো, চ্যাপ্টার ক্ষয়ের কোশ্চেনটা দেখো, দেন গয়ের জন্য কি কি পড়বা, কতটুকু লিখবা, এতটুকু লিখবা, ঘয়ের জন্য কতটুকু লিখবা। ওকে, আমরা ঘয়ের জন্য কতটুকু লিখবো সেটা হচ্ছে তোমাদের এই এতটুকু লিখবো আমরা, একটু খেয়াল করে নাও, দেখে নাও। অর্থাৎ তোমাদের টপোলজিগুলোর আমি বারবার বলেছি চ্যাপ্টার 2 এর খুব ইম্পর্টেন্ট টপিক টপোলজি। টপোলজি হচ্ছে কি, টপোলজি কাকে বলে, যদি আবার এটাও তোমাকে প্রশ্ন করা হয় টপোলজি কাকে বলে, বলবা যে কোনো একটি নেটওয়ার্কিং ব্যবস্থায় নেটওয়ার্কিং ডিভাইসগুলো কিভাবে সজ্জিত থাকে এক অন্যের সাথে, অর্থাৎ তুমি কিভাবে কানেক্টেড করো, হাউ দ্য ডিভাইসেস আর কানেক্টেড ইচ আদার ফর মেকিং এ নেটওয়ার্ক, রাইট। তুমি যদি এই জিনিসটা একটু ভালো করে বুঝতে পারো তাহলে হচ্ছে টপোলজি বুঝতে পারবা। টপোলজি হচ্ছে সাজানোর ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। ওকে, সো আমরা অলরেডি টপোলজি বুঝে গেলাম, চ্যাপ্টার 2 থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা বুঝে গেলাম। আমরা চ্যাপ্টার 2 শেষ করার আগে তোমাকে আবার বলে দিই তুমি এখান থেকে কী কী পড়বা। এখান থেকে তোমাদের এবার 2018 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ তুমি ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স পড়বা। এরপরে ডাটা ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস খুব ভালোভাবে পড়বা, কিন্তু সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু পড়বা। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কী, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি কী। সিনক্রোনাস মানে কি, যে পদ্ধতিতে ডাটাগুলো ব্লক বাই ব্লক যায়, অর্থাৎ প্যাকেট বাই প্যাকেট যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি, যেখানে ডাটাগুলো ব্লক বাই ব্লক যায় না, একসাথে যায় না, একটা একটা করে যায়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের পার্থক্য প্রত্যেকটা বইয়ে আছে, কিন্তু পড়ে নেবা। আর আইসোক্রোনাস কি, আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন হচ্ছে তোমার কি বিশেষ প্রকারের সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, যেখানে তোমার দুইটি ব্লকের মাঝখানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, অর্থাৎ রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য আইসোক্রোনাস ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। সিনক্রোনাস কি, সিনক্রোনাস হচ্ছে সাধারণত ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে প্রিন্টারে যখন ডাটা পাঠাবে একসাথে পাঠাইতে হয়, সো এটা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। আবার তুমি যখন কিবোর্ডে টাইপ করো, কিবোর্ড থেকে কম্পিউটার ডাটা পাঠাও, সেটা কিন্তু অ্যাসিনক্রোনাস, একসাথে যাচ্ছে না, একটার পর একটা যাচ্ছে। আর টিভিতে যখন তুমি লাইভ খেলা দেখো, লাইভ প্রোগ্রাম দেখো, লাইভ সম্প্রচার দেখো, এটা কিন্তু অবশ্যই আইসোক্রোনাস। ঠিক আছে, আইসো মানে একই সময়ে, খেয়াল রাখবা। ওকে, সিনক্রোনাস মানে একসাথে, অ্যাসিনক্রোনাস মানে একসাথে না। এই কথাগুলো মনে রাখলেই তো তোমার হয়ে যাচ্ছে। সো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস পড়বা, তারপরে সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স পড়বা, টপোলজি এখান থেকে পড়বা, আর নেটওয়ার্কিং, সুইচ, হাব, রাউটারের পার্থক্য পড়বা। এছাড়াও আরও একটি মানে ইম্পর্টেন্ট টপিক কিন্তু এখানে তোমাদের রয়ে গিয়েছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তোমরা তো জানো যে ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ধারণা, এটি বিজনেস মডেল বলতে পারো, যে পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে বিভিন্ন ডিভাইস, অর্থাৎ আইসিটি ডিভাইস, সফটওয়্যার হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, এগুলো যখন মনে করো ভাড়ার বিনিময়ে তুমি ব্যবহার করো, সেই মডেল, সেই ধারণা, সেই ব্যবস্থার নামে কিন্তু তোমার ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যটা পড়বা, অ্যান্ড সাধারণত কী ধরনের সার্ভিস দেয়। আস, পাস, সাস, নাস, চারটা জিনিস মনে রাখবা। আস, পাস, সাস, নাস। আস, IaaS তোমাদের বই আছে, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। পাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস। নাস, নেটওয়ার্ক এজ এ সার্ভিস। অর্থাৎ এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সফটওয়্যার ভাড়া নিতে পারো, ব্যবহার করতে পারো। প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে লিনাক্স বা উইন্ডোজ প্ল্যাটফর্ম, সেটার কাজ করতে পারো। নেটওয়ার্ক নিতে পারো, হার্ডওয়্যার ভাড়া নিতে পারো। এই পদ্ধতিগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে কি, একদম সহজ একটা বিষয় কিন্তু, যে ভাড়ার বিনিময়ে তুমি যখন কোনো এই তথ্য প্রযুক্তির বিভিন্ন সুবিধা তুমি উপভোগ করো, সেটাই হচ্ছে কিন্তু ক্লাউড কম্পিউটিং। ওকে, যেমন আমরা আমাদের কী করি, আমাদের মোবাইলে যে পরিমাণ স্পেস থাকে, আমরা গুগলে কিন্তু অনেক পরিমাণ স্পেস থাকে, আমরা গুগল ক্লাউডে রাখতে, আমরা কি করি, গুগল ড্রাইভে অনেক পরিমাণ ডাটা রেখে দিচ্ছি। সেটা কিন্তু আমার ছিল না, কিন্তু আমি সেখানে রেখে দিচ্ছি। ফেসবুক সার্ভারে আমি রেখে দিচ্ছি, যখন আমি খুশি তখন আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রথম তুমি 15 GB পর্যন্ত বা কোনো ক্ষেত্রে লিমিটেড জায়গা তুমি ফ্রি ইউজ করতে পারবে, কিন্তু এর থেকে বেশি জায়গা বা এর থেকে বেশি ডাটা তুমি যদি রাখতে চাও, তখন কিন্তু আমাদের অবশ্যই ভাড়া দিতে হবে, টাকা দিতে হবে,
অর্থাৎ মূল্য পরিশোধ করে সেটা ব্যবহার করতে হবে, সেটা কিন্তু ক্লাউড কম্পিউটিং। সো চ্যাপ্টার 2 তুমি বুঝে গিয়েছো। চ্যাপ্টার 2 থেকে এই টপিকগুলোর স্যার যে কথাগুলো বললাম এগুলো যদি ভালো করে পড়ো অনেক ভালো পরীক্ষা তোমার হবে। চ্যাপ্টার 3 তে চলে যাচ্ছে, আমাদের সবচেয়ে ভয়ের চ্যাপ্টার 3। আমরা ভয় পাবো না। আমরা যদি একটু রাজশাহী বরিশাল বোর্ডে দেখি 2017-তে আমরা জাস্ট আমি তোমাকে এই চ্যাপ্টারটি শুরু করার আগে বলে নেই কী কী পড়বা। সাধারণত এই চ্যাপ্টার 3 এখান থেকে 2টি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। চ্যাপ্টার আছে 6টা, কোশ্চেন হবে 8টা, তাহলে কোনো না কোনো চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হবে। তো এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যায়, কারণ এই চ্যাপ্টার 2টা পার্ট কিন্তু অলরেডি আছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো নাম্বার সিস্টেম কি হয়, নাম্বার সিস্টেমে এখানে কি কি পড়বা, সংখ্যা পদ্ধতি রূপান্তর এটা পড়বা, সাধারণত ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা তার উল্টাটা, এই ধরনের রূপান্তর আসে। তারপরে কি আসে, যোগ বিয়োগ আসে, সাধারণত যোগ আসে, যোগ, এরপর টোস কমপ্লিমেন্ট আসে। সাধারণত এখান থেকে কী ধরনের প্রশ্ন করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কি থাকে, এরপরে হচ্ছে ডিজিটাল ডিভাইস, এবং ডিজিটাল ডিভাইসে তোমাদের কি কি টপিক থাকে তোমরা অলরেডি জানো, কিন্তু সেখানে কি লজিক গেট, তারপরে তোমার মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, বিশেষ লজিক গেট, হাফ এডার, ফুল এডার, এনকোডার, ডিকোডার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন গেট দিয়ে, মনে করো এই গেট দিয়ে এটা বাস্তবায়ন, ওইটা দিয়ে ওইটা বাস্তবায়ন, একটু সরল থাকতে পারে সেগুলো। সো চ্যাপ্টার 3 আসলে দেখতে অনেক ভয়ের চ্যাপ্টার হলেও কিন্তু এটা আসলে ভয়ের চ্যাপ্টার না, অনেক ইজি। আমি আমাদের আজকের প্রোগ্রামের দ্বিতীয় হাফ অর্থাৎ 9টা থেকে 10টা পর্যন্ত যে ক্লাসটা হবে সেখানে তোমাদের দেখিয়ে দেবো কত সহজে তুমি অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারো, এবং খুব সহজ একটি পদ্ধতিতে কীভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগগুলো তুমি করতে পারো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এছাড়াও দেখিয়ে দিব যে বিভিন্ন শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সঅর গেট বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সনর গেট বাস্তবায়ন করো, অর্থাৎ ইউনিভার্সাল গেট কি, এগুলো বাস্তবায়ন করে, এগুলো আমি তোমাদের সেকেন্ড হাফে তোমাদের একদম খাতা কলমে আবার দেখিয়ে দেবো। সো আমাদের ক্লাসগুলো যদি ভালো করে আজকে দেখতে পারো ইনশাআল্লাহ তোমাদের আইসিটি প্রিপারেশন কিন্তু প্রায় 50%, 60%, 70% কিন্তু প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। বি কনফিডেন্ট, পরীক্ষা খুব ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের আজকে বরিশাল বোর্ডের কোশ্চেনটা একটু আমরা দেখবো যে এই টাইপের কী কোশ্চেন হয়। আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাজে আইসিটি বিষয়ে প্রাপ্ত ফলাফল জানতে চাইলো। সে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার এই এত 1 to 112 এখানে 8, বার্ষিক পরীক্ষায় 7F 16 নম্বর পেয়েছে। অর্থাৎ এইখানে দেখো তোমরা তো জানো বেজ অলরেডি কি, তোমরা যেহেতু পরীক্ষা দিবা, এখানে অক্টাল, এটা হেক্সাডেসিমাল নাম্বার আছে। রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে এক প্রকার মেমোরি বলতে পারো, যেটা অনেকগুলো ফ্লিপফ্লপ নিয়ে তৈরি করা হয়। ওকে, ফ্লিপফ্লপ হচ্ছে এক বিটের ডাটা ধারণ করে, আর অনেক বিটের ডাটা ধারণ করার জন্য সাধারণত কি হয়, এই রেজিস্টার ব্যবহার করে। এক প্রকার মেমোরি ইউনিট বা মেমোরি, বা আমরা যেটা রেজিস্টার হচ্ছে এক প্রকার মেমোরি। আমরা উত্তরগুলোও কিন্তু আমি তোমাকে একটু পরে দিয়ে দিব। তোমার 1410 এর সমকক্ষ বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে কোনটি বেশি প্রয়োজন বুঝিয়ে বলো। যাক, এই কোশ্চেনটা যখন আলোচনা করবো তার মধ্যে একটা মনে রাখবা, এখানে কিন্তু বিভিন্ন পার্থক্য আছে। বিসিডি কোড, বাইনারি কোডের মধ্যে পার্থক্য, বাইনারি সিস্টেম বিসিডি কোডের মধ্যে পার্থক্য, ইবিসিডি, ইউনিকোড, এগুলো একটু তুমি অবশ্যই দেখে নিবা। 1 মার্ক 2 মার্কের কিন্তু কোশ্চেন থাকে। আরও কী কী কোশ্চেন থাকে তোমরা অলরেডি জানো। 1 + 1 = 1, 1 + 1 + 1 + 1 = 1, সেটা কি? তারপরে তোমার মনে করো 10 can be written after 7, অর্থাৎ 7-এর পরে সংখ্যাটি 10, বুঝিয়ে বলো। এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হতেই পারে। সো আমরা দেখি আমাদের পরেরটা দেখবো। এবং আসিফ অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। ওকে, অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে এত, এটাকে হেক্সাডেসিমালে কীভাবে রূপান্তর করবা সেটা কিন্তু আমরা অবশ্যই ভালো করে দেখবো ইনশাআল্লাহ। মনটাই ভালো হয়ে গেল আমাদের মাঝে ইতিমধ্যে অনেক ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এবং ইতিমধ্যে এই 10 মিনিট স্কুলের মাধ্যমে সারা বাংলাদেশের সকল পরীক্ষার্থী খুব ভালোভাবে উপকৃত হচ্ছে, তা জানে কিন্তু অনেকে অনেক কমেন্টস করছে, আমরা কিন্তু সেটা দেখে সত্যিই ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের সেটা কি, যে কীভাবে বার্ষিক পরীক্ষায় হেক্সাডেসিমাল, আমি বললাম এখানে যে সিস্টেমটা আছে আমি আরও সহজ নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। এবং উদ্দীপকে বর্ণিত আসিফের প্রাপ্ত নম্বর এতকে কত কম বা বেশি এটা নিয়ে আলোচনা করা। অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে যে কোশ্চেনগুলো নিয়ে প্রায়ই প্রশ্ন আসে সেটা হচ্ছে 2টা নাম্বার দিবে, কার থেকে কে বেশি পেল, অথবা 2টার যোগফল কত, অথবা 2টা ডিস্টেন্সের দূরত্ব দিতে পারে, কার দূরত্ব বেশি। এইগুলো কিন্তু একটু খুব ভালো করে করতে হবে। এটা করতে গেলে টুস কমপ্লিমেন্টটাও জানতে হবে, বিয়োগটাও জানতে হবে, কনভার্সনটা জানতে হবে। সো কনভার্সন অ্যান্ড টুস কমপ্লিমেন্ট ইজ ভেরি মাচ ইজি, এবং এটা যদি ভালো করে করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটা কোশ্চেন মাস্ট কমন পাবা। এই চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করো, তোমার যদি এবং সেই অ্যান্সার যদি সঠিক হয়, নম্বর কেটে দেওয়ার মতো কারো সাধ্য নেই ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা, সেই প্রত্যাশা আগেই করছি আমরা। ওকে, এখন আমরা দেখি আমাদের
এই যে একগুচ্ছ ফ্লিপফ্লপের সমন্বয়ে গঠিত, আমি অ্যান্সারটা বলে তোমার বলে দিচ্ছি, দেখে নাও। একগুচ্ছ ফ্লিপফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে তাকে রেজিস্টার বলে। মনে রাখবা, একগুচ্ছ ফ্লিপফ্লপ। ফ্লিপফ্লপটা বলছিলাম এক বিটে ডাটা ধারণ করতে পারে। ফ্লিপফ্লপ হচ্ছে এক প্রকার মেমোরি ইউনিট যেটা এক বিটে ডাটা ধারণ করতে পারে। আমার বিসিডি কোডকে বাইনারি কোডে রূপান্তর কী করতে হয় তোমরা অলরেডি জানো, যে ডেসিমাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কে 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা তুমি লিখে পরে যদি একসাথে সাজিয়ে লেখো সেটাই কিন্তু তোমার কী হয়ে যাচ্ছে, পরে যখন আমরা সাজিয়ে লিখলাম তখনই কিন্তু কী হয়ে যাচ্ছে যে এইটার ডেসিমাল, এইটার বিসিডি কোডে হচ্ছে এত। বাস এখন বলছে এত, এর বাইনারি কোড কত হবে। ওকে, বাইনারি কোড অর্থাৎ বাইনারি নাম্বার কত হবে, আমরা বাইনারি নাম্বার তোমার নিয়ে গেলা আমরা দেখলাম এটা। এখন এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটার উত্তরটা একটু খেয়াল করো। কী বলছে কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা হচ্ছে যে এত সমকক্ষ কোড, সমকক্ষ বিসিডি কোড বাইনারি সংখ্যার মধ্যে কোনটি বেশি বিট প্রয়োজন। কোনটি বেশি বিট প্রয়োজন, বিট মানে কি 0 আর 1, কোনটাতে বেশি প্রয়োজন। সো আগে আমি বিসিডি কোডকে বাইনারিতে নিলাম, দেখলাম এখানে 8 বিট হলো, আর আমাদের ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে নিলাম, সেখানে দেখলাম আমাদের কয় বিট হলো বলো তো। হ্যাঁ ঠিকই বলেছো, 4 বিট। সো এর মধ্যে কোনটার বিট বেশি, বিসিডির বিট বেশি, বাইনারি বিট কম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিসিডি কোডের জন্য বেশি বিট প্রয়োজন। এই ধরনের কোশ্চেন যদি আসে তুমি এইভাবে অ্যান্সার করবা। এরপরে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি কত, অক্টালে দেওয়া আছে। বলছে এটাকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করো। ভেরি সিম্পল, আমরা কি করব, অক্টাল নাম্বার সিস্টেমে আমি সেকেন্ড হাফে তোমাদের খুব সহজ নিয়মে এই অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই রূপান্তর দেখিয়ে দিব। তার আগে তোমরা একটু দেখো যে তোমরা অলরেডি জানো যে অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি অঙ্কের 3 বিট বিশিষ্ট বাইনারি মান লিখে পাশাপাশি সাজালে সেটা কি হয়ে যায়, অক্টাল থেকে বাইনারি। এরপরে সেই বাইনারিটা 4 বিট করে তুমি আলাদা করো, সেগুলোর যদি তোমার ভ্যালুটা লিখতে পারো, হেক্সাডেসিমাল ভ্যালুটা লিখতে পারো, তাহলে হেক্সাডেসিমাল হয়ে গেলো। অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে হয়। অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে গেলে কী করতে হবে, আগে বাইনারিতে আসবা, বাইনারিতে যেয়ে তারপর কিন্তু হেক্সাডেসিমালে যাবা। এইভাবে করেই তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারো। এরপরে কি হচ্ছে যে এই নাম্বারটি কম বা বেশি, আসিফ অর্ধবার্ষিক পরীক্ষা পেলো এত, তারপরে এখন বলছে এই নাম্বারটি থেকে এইটা কম বা বেশি কিনা। ভেরি সিম্পল, তুমি এরকম যদি কম বা বেশি, কে বেশি পেলো কম পেলো, এটা বুঝবা কিভাবে, এটা বোঝার একটাই তো টেকনিক, আমরা যে পদ্ধতিতে গণনা করতে পারি সেটাই তো সবচেয়ে আমরা নর্মাল পদ্ধতিতে যে পদ্ধতিতে গণনা করি, ডেসিমাল পদ্ধতি। অর্থাৎ তোমাকে কি করতে হবে, সেই অক্টালটাকে ডেসিমালে নিতে হবে, হেক্সাডেসিমাল যেটা থাকে সেটাকেও ডেসিমালে নিতে হবে। অর্থাৎ ডেসিমালে গেলেই না আমি বুঝতে পারবো যে এটার মানটা কতটুকু। এখানে আছে 80, এটা আছে আমাদের কত 112, কিন্তু এটা অক্টাল, তো আমি 112 কিন্তু বলতে পারবো না। সো 112 এই অক্টালকে ডেসিমালে যদি রূপান্তর করি, তোমরা এই পদ্ধতিও জানো, ডেসিমাল রূপান্তর করলে কত আসে 74। তো ভেরি সিম্পল, 74 বেশি নাকি 80 বেশি, তুমি তো বুঝতেই পারতেছো 80 বেশি। সো কত বেশি, এই 6 বেশি। এটা একটু সুন্দর করে তোমার বুঝিয়ে বলবা, তাহলে ভালো মার্কস পেয়ে যাবা। আমি বলেছিলাম নাম্বার সিস্টেম থেকে যে কোশ্চেনগুলো আসবে, আমরা এবার একটু যশোর বোর্ডেও যাই। আমরা বলেছি সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে কিন্তু। সো শুধুমাত্র ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড করব, বরিশাল বোর্ড করব না, যশোর বোর্ড করব না, তা কিন্তু হবে না। তাই যেটা করেছি আমরা বিগত সালে 17তে বলো 16তে বলো কী কোশ্চেন সারা বাংলাদেশে বিভিন্ন বোর্ডে এসছে, তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে কিন্তু আজকের ক্লাসটি আমরা করছি। সো আজকের এই আইসিটি ক্লাসটি করার পর আশা করি আইসিটি সাবজেক্ট নিয়ে ভয় তোমাদের অনেকটুকু কেটে যাবে এবং তোমার প্রিপারেশন কিন্তু অনেক ভালো হয়ে যাবে। সো আইসিটির ভয় এখনই করবো জয়। চলো আমরা দেখি কিভাবে করি। দেখো, শফিক, শিফা এবং তনয় তিনজনের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে এত। এটা বেস কি 2, তার মানে ডেফিনেটলি বাইনারি, এটা তোমাকে বোঝাতে হচ্ছে না। 8 অক্টাল, 4A 16 হেক্সাডেসিমাল। ভেরি সিম্পল। সো আমরা দেখি এবার কি আছে এখানে। সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, ওকে, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় অলরেডি তুমি জানো। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সাধারণত কিভাবে লিখবা, কার পরে কীভাবে লিখতে হয়, কোন কোন মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতির নামে কিন্তু সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি তুমি জানো, কত প্রকার, 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনালটা কি, নন পজিশনালটা কি, কোথায় ব্যবহার করা হয়, এটা একটু তুমি যদি জেনে নাও তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আনসার করা তোমার কাছে কোনো ব্যাপারই না। ওকে, আমরা এরপর দেখব আমাদের খ নম্বর কোশ্চেনে যেটা আছে,
এত সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় কেন? ওকে, এত সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় কেন? কারণ এখানে যে এক আছে আর এখানে যে এক আছে, দুইটার মান কিন্তু এক না। আমরা জানি একক দশক। ওকে, তো এটার মান 10, এটার মান 1, এই জন্য এটাকে সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই ধরনের কোশ্চেনও তোমাদের আসতে পারে এবং এটার অ্যান্সারটাও কিন্তু তোমার, ওকে আমরা এটা দেখে নেব যে এটা কিন্তু এইখানে অ্যান্সারটা হচ্ছে এইটা, এত পজিশনাল সংখ্যা পদ্ধতি, কেননা এটার মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান, তাই এটা একটু ভালো করে পড়ে নেবে। এটার অ্যান্সারটা হচ্ছে এটা, এত একটি পজিশনাল সংখ্যা, কেননা পজিশনাল সংখ্যার সকল বৈশিষ্ট্য এই সংখ্যাটিতে বিদ্যমান। 11 সংখ্যাটি পূর্ণমান বের করার জন্য আমাদের প্রতীকে ব্যবহৃত অঙ্ক দুটো নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করে অথবা প্রাপ্ত সংখ্যাগুলো যোগফল বের করতে হবে। তোমরা জানো 11 মানে কি 1 × 10, এটার পাওয়ার যদি 1 হবে, সো এই পাওয়ারটা এখানে আসবে, একটু রাইটিং মিস্টেক, 1 × 10 টু দি পাওয়ার 1, 1 × 10 টু দি পাওয়ার 0, তোমরা জানো এটা 1 এবং এটার মান হচ্ছে 11, এইভাবে আসে। অর্থাৎ এই 1টার মান 10 আর এই 1টার মান 1, দুইটা মিলে হলো 11। তাই তাদের দেখতে একই রকম হলেও আগে পরের অবস্থানের কারণে এদের মান ভিন্ন, এই জন্য এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা ভালো করে বুঝায় বলবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে এখানে আমাদের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে উদ্দীপকে শিফার প্রাপ্ত নম্বর এত, সংখ্যাটি কত বেশি বা কম নির্ধারণ করো। ওকে, দেখো শফিক, শিফা এবং তনয়, এই তিনজনে বলছে এইটার কত বেশি বা কম, কার থেকে কম বা বেশি, তাহলে দেখতে হবে যে তিনজনের থেকেই একটু আমরা আগে একটু আলাদা করব, আলাদা করে আমরা দেখব যে কার নাম্বারটা বেশি, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এটি 13 নম্বরটি এত, আমরা এটাকে খ নম্বরে আমাদের, ওকে এটা অলরেডি তুমি পারবা, সেটা হচ্ছে যে ডেসিমালে রূপান্তর করে নাও, ডেসিমালে রূপান্তর করেই বোঝা যাবে কার নাম্বারটি কত বেশি। এখানে সেই সিফার আমাদের এই কোশ্চেন অ্যান্সারটা এখানে আছে, আমরা একটু দেখে নেই সিফার নাম্বারটিকে কীভাবে আমাদের এখানে দেখো প্রাপ্ত নম্বর এত, ডেসিমাল সমতুল্য ডেসিমাল মানে নিবা এবং সেটা তুমি কীভাবে নিতে অলরেডি তোমরা জানো, মান আসলো এত, এরপর ডেসিমাল মান যেটা আছে সেটা ডেসিমাল মান, তোমরা এই পদ্ধতিগুলো অর্থাৎ কীভাবে এটা কার নাম্বার বেশি বা কম, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। তার জন্য কী করতে হবে, প্রত্যেকটাকে ডেসিমালে কনভার্ট করা শিখতে হবে। এই জন্য একটা জিনিস মনে রাখো, কনভার্সন যখন করবা অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ এগুলো থেকে দশমিক মান আমরা প্রচলিত পদ্ধতি ব্যবহার করি। কীভাবে বের করতে হয়, জাস্ট সিম্পলি বেস গুণ করে দিবা, তুমি এই পদ্ধতিগুলো জানো, তোমরা সেভাবে করলে হয়ে যাবে। এই মুহূর্তে এটা বোঝানোর খুব বেশি কিছু নেই। আমরা আগেই বলেছিলাম যে এবার সমস্ত বোর্ড বলো, সব বোর্ড, তারপরে মাদ্রাসা বোর্ড, সমস্ত বোর্ডে একই প্রশ্নে সাধারণত পরীক্ষা হচ্ছে। আর আইসিটি সাবজেক্টে যেহেতু সবার জন্য কমন, তাই মাদ্রাসা বোর্ডের কোনো কোশ্চেনে কিন্তু আমরা বাদ দিই না। আমরা মাদ্রাসা বোর্ডে একটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে এত এবং এত। ওকে, রাউটার ও হাবের মূল্য আমাদের দেওয়া আছে দুইটা। মৌলিক গেট কি, নর গেট, সার্বজনীন গেট ব্যাখ্যা করো, হাবের মূল্য দশমিকে কত সেটা বের করো, রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। আমি তোমাদের এই ক্লাসটি শুরু করার আগেই, এই চ্যাপ্টারটি শুরু করার আগেই বলেছিলাম হাব আর সুইচের মধ্যে যে পার্থক্যের বিষয়টি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি জানো যে মৌলিক গেট কি, আগে জানো লজিক গেট কি, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য সাধারণত আমরা যে সকল সার্কিট আমরা ইউজ করি সেগুলোকে কিন্তু বলা হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিট। এবং সেগুলো কি কয় প্রকার, সাধারণত মৌলিক গেট আর যৌগিক গেট। যৌগিক গেট আবার মধ্যে যৌগিক গেট, সেটা মৌলিক গেট, যৌগিক গেট, এর মধ্যে আবার সার্বজনীন গেট, আবার বিশেষ গেট আছে। মৌলিক গেটগুলো কি কি, সেটা হচ্ছে যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তোমার তৈরি করা যায় সেগুলোকে মৌলিক লজিক গেট বলা হয়। এবং মৌলিক লজিক গেট কি সেটা আমরা জানি। এবং তোমার দেখো কি বলেছে এখানে, নর গেট, সার্বজনীন গেট ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন তোমরা অলরেডি অ্যান্সার করেছো, তারপরেও তোমরা একটু দেখো যে নর গেট একটি সার্বজনীন গেট, এখানে কিন্তু এই কোশ্চেনটাও আসতে পারে, ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট। আগে বলবা সর্বজনীন গেট যদি বলে, পরীক্ষা যদি আসে সর্বজনীন গেট কাকে বলে, যে সকল গেটের সাহায্যে সকল মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। আমি আবার বলছি, যে সকল গেটের সাহায্যে, লজিক গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটের কাজ করা যায় বা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, সে সকল গেটকেই কিন্তু সর্বজনীন গেট বলা হয় বা ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেট। সো এটা খেয়াল করবা, এইটা যখন অ্যান্সার করবা, যদি বলে যে প্রমাণ করো যে নর গেট একটি ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বা ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট, তখন যেটা করবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই দেখাবা যে এই নট গেটের মতো কাজ করে, এই নট গেটটা অর গেটের মতো কাজ করে এবং এই নর গেটটাই তোমার অ্যান্ড গেটের মতো কাজ করে। এই তিনটা জিনিস সব জায়গায় আছে
তোমরা একটু যদি দেখে নিতে পারো এই 3টা জিনিস লিখলেই কিন্তু তুমি এই বাস্তবতা পেয়ে যাবা। এই কোয়েশ্চেনগুলো অনেক ইজি, তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে কাজ করে ফেলতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু আমার মর্গানস লটাও আছে, একটু খেয়াল করে দেখবা। মর্গানস লটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে অনেক ভালো মার্কস পাওয়া যাবে। উদ্দীপকে হাবের দামটি কি? হাবের মূল্য দেওয়া আছে অক্টালে, এটাকে আমাদের বলছে দশমিকে বের করতে হবে। ভেরি সিম্পল, তুমি জানো যে প্রত্যেকটি ডিজিট ইন্টু বেজ 8, এটা 3 ইন্টু 8 করলাম, পাওয়ারগুলো দিক থেকে 0 1 2 3 এভাবে করে আসতে হয়, মানগুলো বের হয়ে গেল। অর্থাৎ অক্টালে যেটা 1356 নর্মালি আমাদের কাছে হচ্ছে 750-এর মতো। তুমি যদি বাংলায় বলতে পারো যে আমেরিকায় যেটা 10 টাকা, বাংলাদেশে কিন্তু সেটা 10 টাকা না, অর্থাৎ $10 আর বাংলাদেশের কত টাকায় হয় তুমি তো জানোই যে ডিজিট কিন্তু এক হইলেও মান কিন্তু ভিন্ন। সো এই খেয়াল করে দেখো ডিজিট অনেক বেশি, আমাদের বাংলাদেশে অনেক টাকা, বাংলাদেশে মনে করো 10,000 টাকা, আমেরিকা কি 10,000 টাকা, বাংলাদেশে মনে করো 25,000 টাকা, তাহলে আমেরিকায় কত আরও কম বানা, এখানকার বেশি ডিজিট ওখানে কম ডিজিট। এটার যে পার্থক্যগুলো হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির বেজের কারণে হয়ে গেলো, এটা খেয়াল রাখবা। এরপরে এখানে একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল বলো? আমি বললাম যে তোমাদের চ্যাপ্টার 3 এর কিন্তু লজিকের থেকে কোশ্চেন আসবে। রাউটার হাবের মূল্য মধ্যে হেক্সাডেসিমালে প্রকাশ করো। ভেরি সিম্পল, এখানে হচ্ছে রাউটার দেওয়া আছে অক্টালে আর হাব দেওয়া আছে তোমার হেক্সাডেসিমালে, দুইটাকে তুমি মনে করো যে হেক্সাডেসিমালে প্রয়োগ করে ফেলবা, বাস কোনটা বেশি কোনটা কম এটাও তুমি বের করতে পারবা। এবার চলে আসছো যে ঢাকা বোর্ডে 2016-তে কী ধরনের কোশ্চেন আর কী ধরনের কোশ্চেন এসেছিল। একটা উদ্দীপক দেওয়া আছে, ভেরি সিম্পল, এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এবং আরটা এভাবে দেখো বিসিডি কি, বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কি? বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোড করে আমরা প্রকাশ করার পদ্ধতি। 1 + 1 = 1 ব্যাখ্যা করো, 1 + 1 = 1, এটা তুমি ব্যাখ্যা করো বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে, যে 1 + 1 1 এখানে যাই নাও না কেন সেটা হয়। এখানে এটা এরকম থাকতে পারে 1 + 1 + 1, 3টা 1 দিয়ে দেখলে কোশ্চেনটা অনেক বেশি ইজি হয়, যে এটা কিন্তু তখন তুমি বাইনারি অ্যালজেব্রা নিতে পারবে না, বুলিয়ান অ্যালজেব্রা চলে যেতে হবে। এবং উপরে ফাংশনটির আলোকে সত্যক সারণী তৈরি করো। ওকে, দেন সত্যক সারণী কীভাবে তৈরি করতে পারবা? তোমরা তো জানো সার্কিট থেকে কীভাবে সত্যক সারণী, দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। এবং বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে একটু খেয়াল করে দেখবে এটা প্রকরণ। এবং 1 + 1 = সত্য, যা এটা যদি 1 + 1 থাকে তাহলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করবা। ওকে, অ্যান্ড তোমার মনে করো যে সাধারণত এটা বাইনারি এডিশনের মতো না, তোমার বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করবা। তারপরে এর সত্যক সারণী তৈরি করো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকে যেটা করব যে কী কী ভেরিয়েবল ছিল, এ বি, তারপরে এ নট বি প্লাস বি নট সি, আচ্ছা একটু ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, এ নট বি প্লাস বি নট সি, এটা ঠিকই আছে এটা। তাহলে এ বি সি, এ নট বি নট সি নট, তারপরে এ নট বি, এখানে এ নট হবে, এখানে বি নট হবে, এ নট বি প্লাস বি নট সি, মানটা এভাবে বের করবা, ফাইনালি বের করে দেখায় দিবা। অর্থাৎ এই একটা ফাংশন থেকেও কিন্তু ট্রুথ টেবিল আঁকতে হতে পারে। এবং তোমাদের আমি গত ক্লাস যখন নিয়েছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম যে সাধারণত এই এক্সর গেটকে কীভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, সেটা কিন্তু এইটা। ওকে, আমরা এটা জানি অলরেডি, আমি আজকে দেখাবো পরের ক্লাসে, যে কোনো বুলিয়ান ফাংশনের মাঝখানে যদি লজিক্যাল ফাংশনের মাঝখানে যদি প্লাস থাকে, সেখানে তুমি যদি ইন্টু আনতে হয় তাহলে ডাবল বার দিতে হয়, দিয়ে এটাকে প্রত্যেকটাতে ইন্টু এনে তারপরে যখন আমি কাজ করব সেটা কিন্তু ন্যান্ড গেট হবে। এবং এখানে যদি বলে যে শুধু ন্যান্ড গেটের মধ্যে বাস্তবায়ন করো, মনে রাখবা ওই ন্যান্ড গেট বাদে আর অন্য কোনো গেট ইউজ করা যাবে না। এটা হতে পারে নর গেট দিয়ে বাস্তবায়ন, নর গেট বাদে অন্য কোনো গেট ইউজ করা যাবে না। এগুলো যদি করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের ক্লাস এখান থেকে তুমি ভালো মার্কস পাবা। তাহলে আমি তোমাদের যেটা বললাম মনোযোগ সহকারে খেয়াল করবা যে চ্যাপ্টার 3 এর পরের অংশটি থেকে সর্বজনীন গেট, এক্সর গেট, এক্সনর গেট এগুলো পড়বা। এনকোডার তো ডিকোডার চলে আসছে বা এনকোডার চলে আসছে, সো এবার আমাদের জন্য ডিকোডার পড়বা। আমি একটা সাজেশন আজকে তোমাদের দিয়ে দিব, সাজেশনও তোমরা খেয়াল করবা, ইনশাল্লাহ ভালো মার্কস পাবা, পড়তে পারবা ইনশাল্লাহ। তুমি পড়লে তুমি সব টপিকে মোটামুটি জানো, শেষ মুহূর্তে এই টপিকগুলো একটু বেশি বেশি পড়লেই তোমার মনোবল অনেক তৈরি হয়ে যাবে এবং ভালো মার্কস তুমি অবশ্যই পাবা। ওকে, আমরা চ্যাপ্টার 3 এর কিন্তু এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, হাফ এডারের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন, এটাও কিন্তু বাদ দিব না। এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এর আগের বার কিন্তু আমাদের ডিকোডার চলে এসেছিল, আমরা এবার দেখবো এনকোডারটা দেখবো। ওকে, এবার আসো চ্যাপ্টার 4। আমরা যেটা বলেছিলাম যে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আজকে আলোচনা করছি। চ্যাপ্টার 4-এ তোমাদের যে কোশ্চেনগুলো নিয়ে আমি আগেই বলে দিচ্ছি কী কী কোশ্চেন তুমি পড়বা। চ্যাপ্টার 4-এ তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি। ওয়েবসাইটের স্ট্রাকচার আছে 4 প্রকার, ওই যে লিনিয়ার, হায়ারার্কিক্যাল, কম্বিনেশনাল, নেটওয়ার্ক স্ট্রাকচার। এই 4টা স্ট্রাকচার বা ভালো করে পড়বা,
তাহলে ভালো মার্কস পাবা, কিন্তু অবশ্যই ভালো করে এখান থেকে পড়তে হবে, সো ভালো মার্কস পাবা। তারপরে কি স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, ওয়েবসাইট পাবলিশিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য পাবলিশিংয়ের যে ধাপগুলো সেটা পড়বা, এবং এখানে কিন্তু ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে কী আছে, ইমেজ ট্যাগ, হাইপারলিঙ্ক ট্যাগ, তারপরে লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগ, এগুলো একটু ভালো করে তোমরা পড়তে হবে। এগুলো ভালো করে পড়লে দেখবা যে এই চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার 4 কোনো ব্যাপারই না, চ্যাপ্টার 4 থেকে তুমি অনেক ভালো মার্কস পাবা। হ্যাঁ, ডোমেন নেম, আইপি অ্যাড্রেস, এগুলো কিন্তু বাদ দিও না, টপ লেভেল ডোমেন নেম এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো থেকেও ভালো মার্কস আসবে। আশা করি সব টপিক তুমি ভালো পড়ো এবং অনেক ভালো পড়ো, শুধুমাত্র কিছু কিছু টপিক একটু হাইলাইটেড করে যাবা, শেষ মুহূর্তে দেখে যাবা, অনেক ভালো আইসিটি পরীক্ষা তোমাদের হবে ইনশাআল্লাহ। আমাদের জানো যে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে সাজেশন বলতে কোনো ব্যাপার নেই, সব জিনিসই তোমাকে আত্মস্থ করতে হয়, বুঝতে হয়, বুঝে কাজ করতে হয়। সো সাজেশন না বলে আমরা যেটাকে বলতে পারি শেষ মুহূর্তে তুমি কীভাবে প্রস্তুতি নিবা সেটা নিয়ে আমরা কিন্তু আজকে কাজ করছি। ওকে, আমরা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি এখানে কি হোম পেজ, পেজ 1, পেজ 2, 1 থেকে 3, 4, 2 থেকে 5, 6, এইভাবে যখন যায় সাধারণত একটা থেকে ধাপে ধাপে আরেকটাতে যাচ্ছে, লিনিয়ার স্ট্রাকচার, সরি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দেখলে বোঝা যাচ্ছে। শুভ একটি ওয়েব পেজ তৈরি প্রশিক্ষণ নেয়, সে নিজের পরিচয় ও ছবি সম্বলিত একটি ওয়েব পেজ তৈরি করে তা ব্রাউজারে রান ও নিজের কম্পিউটারে দেখে, সে তার ওয়েব পেজ থেকে আরও তথ্য সমৃদ্ধ করে শুভ.net নামে চালু করার সিদ্ধান্ত নেয়। শুভ তার বন্ধু রাহুলকে এই কথা বললে, আজ রাতে ইন্টারনেটে তোমার ওয়েবসাইট দেখবো। যেভাবে শুভ বলে, এখন দেখতে পাবে না, আরও কিছু পাবলিশিংয়ের কাজ করতে হবে। তোমাদেরকে যা বলেছিলাম দেখো সেই কোশ্চেনে কিন্তু চলে এসছে ওয়েবসাইট কি। ওকে, ওয়েবসাইট আমরা জানি যে একই ডোমেনের অধীনে ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আগে মনে রাখবা, বলবা যে সকল পেজ দেখতে ব্রাউজার লাগে সে সকল পেজকে ওয়েব পেজ বলা হয়। ওকে, অ্যান্ড অনেকগুলো ওয়েব পেজ ইন্টার রিলেটেড, অবশ্যই খেয়াল রাখবা, অনেকগুলো একই ডোমেনের আন্ডারে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ওকে, এটা বুঝিয়ে দিবা। ওয়েবসাইটের সাথে ব্রাউজারের সম্পর্ক কি ব্যাখ্যা করো। ওয়েবসাইটের সাথে ব্রাউজারের সম্পর্ক অনেক 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 বেশি। কিভাবে? তুমি ব্রাউজার ছাড়া তো ওয়েবসাইট দেখতে পারবা না, আবার ওয়েবসাইট চলবে কোথায়? ব্রাউজারে। সো ওয়েবসাইট এবং ব্রাউজার একে অন্যের পরিপূরক। ব্রাউজার হচ্ছে এমন একটি টুল বা সফটওয়্যার বলতে পারো বা অ্যাপ বলতে পারো যার মাধ্যমে আমরা কী করি, কোনো একটি ওয়েবসাইট দেখি এবং টেস্ট করি। ঠিক আছে, ব্রাউজার ইজ ওয়ান কাইন্ড অফ টুলস বাই হুইচ উই ক্যান টেস্ট অ্যান্ড ভিউ দ্য ওয়েবসাইট ওর ওয়েব পেজ। ওকে, খেয়াল রাখবা। তারপরে দেখো যে দৃশ্যকল্পে একই ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো। ওই যে তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা খুব ভালো করে, 4টা স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল, লিনিয়ার, কম্বিনেশনাল, এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো, একটু ভালো করে দেখে নাও, বৈশিষ্ট্যগুলো এখানেও দেখে নাও, দেখবা যে খুব ভালো করে তুমি এখানে লিখতে পারবা। হ্যাঁ, এখান থেকে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন ভালো করে অবশ্যই হবে, খেয়াল রাখবা। এরপরে তোমাদের বলেছিলাম যে ওয়েবসাইট পাবলিশিং। ইয়েস, ওয়েবসাইট পাবলিশিং করার জন্য তোমাকে 4টা ধাপ মনে রাখতেই হবে। প্রথমে ডিজাইন করতে হবে, ডোমেন নেম নিবন্ধন করতে হবে, ওয়েব হোস্টিং করতে হবে, অ্যান্ড তোমার মনে করো সার্ভারে আপ করতে হবে, এই যে হোস্ট সার্ভারে সেটা আপলোড করতে হবে। অর্থাৎ 4টা কাজ। ওয়েবসাইট পাবলিশিং যদি পরীক্ষা আসে তাহলে 4টা জিনিস কিন্তু তুমি অবশ্যই দিবা, ইনশাল্লাহ অনেক ভালো পরীক্ষা তোমার হবে আইসিটি। এরপরে আমরা দেখো এইখান থেকে আরও কোশ্চেন আসতে পারে। আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব পেজ তৈরির জন্য, এটা কোথাকার প্রশ্ন বলো তো? কুমিল্লা বোর্ড 2017 বলেছিলাম, কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ড না, আমরা ঢাকা বোর্ড করতেছি, বরিশাল বোর্ড করতেছি, যশোর বোর্ড করতেছি, মাদ্রাসা বোর্ডও কিন্তু আমরা হাত দিয়েছি, কারণ এই আইসিটি সাবজেক্ট কিন্তু সবার জন্য। সো সকল বোর্ডের সকল বিভাগে যারা আছো, যেখানে যেভাবে পরীক্ষা দিচ্ছ, সবার জন্য আজকে এই 10 মিনিট স্কুলের মাধ্যমে তোমাদের উপকার হয়, তার জন্য কিন্তু আমি তোমাদের এই মাসুদ স্যার তোমাদের সাথে চলে এসেছি, আমি সেই সাবজেক্টকে আরও সহজ করে দেওয়ার জন্য। আইসিটি অনেক সহজ একটি চ্যাপ্টার, সহজ একটি টপিক, সাবজেক্ট, ইনশাল্লাহ। দেখো, আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব পেজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচের মতো ওয়েব কাঠামো পরামর্শ দিলেন। অহনা 1 এবং চিত্র 2 বেছে নিলে এরকম ব্যাপারটা দেখো, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, নেক্সট নেক্সট নেক্সট, প্রিভিয়াস, ধাপে 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 তুমি অলরেডি জানো পদ্ধতিগুলো কি। হোম পেজ কি? কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা আসে সেটাই হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে, অর্থাৎ HTML এর সুবিধা অসুবিধা গুরুত্বটা একটু ভালো করে লিখবা। এই সকল প্রশ্ন একটু বেশি লিখলে ভালো মার্কস পাওয়া যায়। ওকে, অন্য সেখানে তোমার CD অর্থাৎ গ এবং ঘতে যদি একটু কমও লেখো, এখান থেকে তোমার ভালো মার্কস হয়ে যায়। এবং সাধারণত জানো যে একটু বেশি লিখলে তুমি ফুল 2 মার্কস পেতে পারো, এগুলো নাম্বার ক্যারি করতে খুব সাহায্য করে। অহনার ওয়েব স্ট্রাকচারটি শনাক্ত করার ব্যাখ্যা করো, পারবো। এবং উদ্দীপকে স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্র স্ট্রাকচারের স্বাচ্ছন্দ্য ব্যবহার করা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা যে অনেক ইজি, সেটা কিন্তু তোমার মধ্যে মানে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা অনেক স্বাচ্ছন্দ্য ইউজ করা যায়, সেটা তোমরা খেয়াল রাখবা। আমরা আমাদের
চলে আসতেছি চ্যাপ্টার 1 পড়লাম, চ্যাপ্টার 2 পড়লাম, চ্যাপ্টার 3 পড়লাম, এবং যেটা আলোচনা করলাম যে 6টি চ্যাপ্টার থেকে 8টি কোশ্চেন হবে, 8টি কোশ্চেনের মার্কস হচ্ছে 8টি কোশ্চেন থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং বোঝাই যাচ্ছে 6টি চ্যাপ্টার থেকে কোনো চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হতে পারে। সো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 একটা একটা করে হলেও চ্যাপ্টার 3 থেকে 2টা আসতেই পারে, চ্যাপ্টার 4 থেকেও 2টা আসতে পারে। 2টি না আসলে একটি প্রশ্ন কিন্তু কমন। কী টাইপের কোশ্চেন হয় অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। এবার আসো চ্যাপ্টার 5। অনেকেই চ্যাপ্টারটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ ব্যাপার। কয়েকটা জিনিস খেয়াল করো শুধুমাত্র, তাহলে তুমি পেয়ে যাবা। এখান থেকে তুমি কী করতে পারো, এখানে তুমি পড়তে পারো কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, অনুবাদক প্রোগ্রাম কি, ডিবাগিং কি, সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সি মধ্য পর্যায়ের ভাষা কেন, সি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি আপার কেস লোয়ার কেস, অর্থাৎ সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যদি তোমাকে বলে তুমি কি করবা, বলবা যে সি প্রোগ্রামে ছোট হাতের বড় হাতের অক্ষর এটা কি আইডেন্টিফাই করতে পারে, দাড়ি কমা কোনো জায়গায় কোনো ছোট্ট একটা ভুল হলে সেটা তোমার কাজ করে না, এটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ খুবই সেন্সিটিভ ব্যাপার কাজ করে। কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য কী, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমার মনে করো যে আমাদের পরের যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোর মধ্যে কোনটার পার্থক্যগুলো যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু পড়বো। ওকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজের কথা আমি বলতেছিলাম আসলে সেটা। ওকে, এছাড়াও এখানে তোমার আরও কিছু প্রোগ্রাম আছে, খুব সহজ কিছু প্রশ্ন, জাস্ট খালি কি অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের মধ্যে কী কী পড়তে হবে আমি তোমাদের আগেই তোমরা অলরেডি জানো, তারপর একবার একটু মনে করে দিচ্ছি। সেখান থেকে যেটা যেটা পড়বা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো, 2017-16 এটা ঢাকা বোর্ডে এসেছে। সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সন, ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্সন পড়ে নিবা। তারপরে কি তোমার 3টে সংখ্যার অ্যাভারেজ, তারপরে ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়, তারপরে কি আছে আমাদের তোমার জোড় বিজোড় সংখ্যা বের করা, এটা শিখবা। তারপরে আর কি আছে এখান থেকে, লিপিয়ার, এটা খুব ভালো করে লিপিয়ার, সেলসিয়াস থেকে ফারেনহাইট, তারপরে জোড় বিজোড় সংখ্যা বের করা, 3টি সংখ্যার গড় বের করা, 3টি সংখ্যার মধ্যে কোনটা বড় বা 2টি সংখ্যার মধ্যে কোনটা বড়, এই ধরনের প্রোগ্রামগুলো করলেই সারা বাংলাদেশের জন্য যেহেতু প্রশ্নটা হবে, এই ধরনের কোশ্চেনগুলো তুমি যদি লিখতে পারো, প্রোগ্রামটা তুমি লিখতে পারো, তুমি ভালো মার্কস পাবা। এখানে দেখো আমাদের এখানে একটি ফ্লোচার্ট দেওয়া আছে, স্টার্ট। তুমি ফ্লোচার্ট দেওয়ার সময় অবশ্যই এই আকৃতিগুলো খেয়াল রাখবা, অর্থাৎ স্ট্রাকচারের এগুলোর সাইজ যতই হোক না কেন, সাইজ বড় ছোটো হতে পারে, কিন্তু আকৃতিতে যেন কোনো ভুল না হয় সেটা খেয়াল রাখবা। এই ওভাল, স্টার্ট, এটাতে আবার এন্ডিং, এটা হচ্ছে তোমার প্রসেস, এটা ইনপুট, এটা আউটপুট, এগুলোর খেয়াল রাখবা। ওকে, সো আমরা দেখো এখানে কি কম্পাইলার কি, অ্যালগরিদম কোডিংয়ের পূর্ব শর্ত। কম্পাইলার হচ্ছে যে তোমার কি করে, যে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দেয়, বুঝতে যে সাহায্য করে, সেটা হচ্ছে কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রাম। ওকে, অ্যালগরিদম কোডিংয়ের পূর্ব শর্ত, কোডিংয়ের এটা তুমি পড়ে নিবা। সি ভাষায় প্রোগ্রাম লেখো, ওই যে তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট, তোমরা অলরেডি এটা জানো, বিভিন্ন বইয়েও তোমাদের এটা আছে, প্রোগ্রাম টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট কীভাবে করা হয়, এটা তোমরা যদি দেখতে পারো খুব ইজিলি তোমরা এটা পারবা। আশা করি খুব সহজেই তোমাদের এটা হয়ে গেল। তারপরে তোমার আমাদের এখানে যে 4 নম্বর প্রশ্নটা ছিল, প্রোগ্রাম তৈরি কীভাবে, ধাপগুলো, অর্থাৎ ওই প্রোগ্রাম তৈরির ধাপ আছে 7টা ধাপ, 7টা ধাপ একটু পড়ে নেবা। কোনো বই আবার 6টা বা 5টাও আছে, একটু দেখে নেবা। এরপরে আবার এখানে কি দেখো, যে কুমিল্লা বোর্ডে 2016-তে যে কোশ্চেনটা এসেছিলো, সেটা হচ্ছে 2টা চিত্র দেওয়া আছে, ত্রিভুজ। অবশ্যই এইরকম ত্রিভুজ যদি দেয়, খেয়াল রাখবা যে আইসিটি প্রশ্ন ত্রিভুজ কেন আসলো, তবে এটা কি বিষমবাহু নাকি সমদ্বিবাহু নাকি তোমার মনে করো সমবাহু ত্রিভুজ, এটা খেয়াল রেখো। তারপরে তোমার একটা সার্কেল। ওকে, আমরা দেখলাম, বুঝলাম। এখন বলছে তনয় কম্পিউটারের সি প্রোগ্রাম ব্যবহার করে চিত্র 2-এ অঙ্কিত বিষয়টি ক্ষেত্রফল নির্ণয় করো, মানে বৃত্তের ক্ষেত্রফল বের করে। একটু আগে বলেছিলাম তোমাকে ক্ষেত্রফল সংক্রান্ত ব্যাপারগুলো কাজ করবা। তবে এক ক্ষেত্রফল ধাপের বের করা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে তোমার কম্পিউটার ভাষায় কিছু কমান্ডের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম, এটা ভালো করে খেয়াল রাখবা। তারপরে অনুবাদক প্রোগ্রামের কম্পাইলার বেশি উপযোগী, ওই কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুইটা তো আলাদা জিনিস। ইন্টারপ্রেটার হচ্ছে স্টেপ বাই লাইন কাজ করে, কম্পাইলার হোল প্রোগ্রামটা নিয়ে কাজ করে। এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলবো, তাহলেই হয়ে গেল কিন্তু। ওকে, কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বা। আইসিটি পরীক্ষার চ্যাপ্টার 5-এও কিন্তু চিন্তা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন। ওকে, দেন আমরা দেখি যে আমাদের সেখানে কী কী আছে, কম্পাইলার, প্রি ইন্টারপ্রেটার কি, তারপরে ফ্লো চার্ট যে বের করলাম 3টি সংখ্যার, যদিও এখানে একটা রুট হবে। ওকে, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √s × s - a × s - b × s - c, রাইট? এটা মনে আছে নিশ্চয়ই তোমাদের ব্যাপারটা, এখানে একটা √ওভার হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। অর্ধপরিসীমা তো a + b + c/2 অর্ধপরিসীমা অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটা তুমি যদি জানো, যা সেখানে যদি বসায় দিতে পারো,
আর এর আগে সি প্রোগ্রাম রিলেটেড যে প্রোগ্রাম ক্লাসগুলো আছে একটু তুমি যদি দেখতে পারো ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে। আইসিটিতে ভয় আরও করবা, আর করার কিছু নাই কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো পরীক্ষা হবে। ওকে, দেন আমাদের এই প্রোগ্রাম বের করে ফেললাম। এবার আসো যে সর্বশেষ চ্যাপ্টার 6, খুব বেশি ভয়ের কোনো কারণ নেই। চ্যাপ্টার 6 থেকে একটা কোশ্চেন হবেই, সেখান থেকে কী কী পড়বা, ডিবিএমএস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, আর ডিবিএমএস কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, কয়েকটি 4th জেনারেশন ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো, ডাটাবেজের যে ডাটার যে আমাদের প্রকারভেদগুলো আছে সেগুলো একটু পড়ে নিবা, বাস হয়ে যাবে। রিলেশনাল ডাটাবেজে কি 1 to 1, 1 to many, many to many, many to 1, এই ধরনের রিলেশনগুলো পড়বা। ইয়ার ডায়াগ্রাম তো এখন তোমাদের বেশি নাই, আর অনেক ক্ষেত্রে এসকিউএলের কমান্ড খুব বেশি আসে না, তারপর এসকিউএলের কমান্ডটা একটু দেখে নিবা। এরপরে কি ডাটা সিকিউরিটি, এনক্রিপশন ডিক্রিপশন পড়ে নিবা, সাইফার টেক্সট কি, প্লেন টেক্সট কি, এটা পড়বা। বিন্দাস, আইসিটি পরীক্ষা অনেক ভালো হবে। সো আমরা তারপর একটু দেখি এখানে কি কি আছে। যে আমাদের দুটো টেবিল দেওয়া থাকবে, নেম, রোল, নেম, অ্যাড্রেস, রোল, গ্রুপ, রেজাল্ট, বলছে ডেটাবেস কি। ওকে, ডেটাবেস কি, ডাটা হচ্ছে তোমার, ডাটা শব্দের অর্থ হচ্ছে তোমার উপাত্ত, বেস শব্দ হচ্ছে ঘাঁটি, ডাটাবেস মানে হচ্ছে উপাত্তের ঘাঁটি। ওকে, বা সমাবেশ, তাহলে সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেস। তোমরা অলরেডি কি ফাইল কি, রেকর্ড কি, কলাম এগুলো সব ভালো করে মোটামুটি জানো, এগুলো নিয়ে তোমাদের খুব বেশি কিন্তু প্রবলেম আশা করি নেই। তোমাদের এই আইসিটি সিলেবাস কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাদের চ্যাপ্টার 6 থেকে চলে যাচ্ছে। এবং ডাটাবেজের এখানে বলছে যে তোমার খ নম্বর কোশ্চেনে বলছে, দেখো বলছে যে মেমো ডাটা টাইপ কেন ব্যবহার করা। মেমো হচ্ছে তোমার মনে করো যে আমরা কী করি যে অনেক বেশি ধরনের কোনো ডাটা লেখার জন্য হচ্ছে ডাটাবেজে অনেক বেশি পরিমাণ আলফানিউমিক তথ্য সংরক্ষণ করার জন্য এই মেমোটা ইউজ করি। সাধারণত ওই যে ডাটাবেজে একটা ফিল্ড দেখো না, ফিল্ডের মধ্যে কী থাকে, আপনার অভিজ্ঞতা লিখুন, আপনি হবি লিখুন, আপনি শখ লিখুন, প্রিয় অর্থাৎ আদার্স কোয়ালিফিকেশন লিখুন, কালচারাল অ্যাক্টিভিটিস লিখুন, এইগুলো তো মনে করো অনেকগুলো ওয়ার্ডে লিখতে হয়। সাধারণত ওইটাও তো একটা ডাটা টাইপ, ওটা একটা লিমিটেশনও আছে, ওইগুলো সাধারণত মেমো টাইপ, এটা খেয়াল রাখবা। তারপরে ফিল্ড, রেকর্ড, এগুলোর মধ্যে সম্পর্ক কী করবা, দুইটি টেবিলের মধ্যে কীভাবে সম্পর্ক তৈরি করা যায়, এই জিনিসগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো, আশা করি তোমাদের আইসিটি এই সাবজেক্টের প্রিপারেশন 100% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি যেটা আবারও ফাইনালি তোমাকে বলে দিচ্ছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 6, 6টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন আসবে, কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হয়ে যেতে পারে। সো নো প্রবলেম, তুমি 1, 2, 3 আবারও বলছি 4, 6 আগে ভালো করে পড়ো, তারপরে 5-এ চলে যাও, প্রিপারেশন নাও, ফাটাফাটি প্রিপারেশন হবে। আইসিটি সাবজেক্টে অনেক ভালো করবা। আইসিটির ভয় আজকের ক্লাসের মাধ্যমে আবারও হয়ে যাক জয়। সে প্রত্যাশায় খুব ভালো পরীক্ষা হোক, সোমবার দিনটি হোক শুধুমাত্র তোমার এবং আইসিটি ভয়। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই।